তো হ্যালো ডিয়ার, সবাই কেমন আছো? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আমাদের গল্পের পার্ট 2, যার নাম হলো ওয়েন উই মিট এগেইন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলো ভিডিওটা শুরু করি। পার্ট 2 তে আমরা দেখতে পাই ভেনকিং এর মা একটি বাক্স তার ঘরের মধ্যে ঢুকাচ্ছিল। বাক্সটি পড়েই যাচ্ছিল, তখনই ভেনকিং সেটা ধরে ফেলে। সেই বাক্সটি ধরার কারণে তার হাতে একটু চোট লেগে যায়। সে বলে, আমি ঠিক আছি, কিন্তু আপনি এটা কি করছেন? তার মা তাকে বলে যে এই ফ্রিজটা আজ তার প্রতিবেশী কম দামে বিক্রি করছিল, তাই সে সেটা কিনে নিয়েছে। এ কথা বলে তার মা সেই বাক্সটি একটা সাইডে রাখতে চায়। এসব দেখে আমাদের ভেনকিং একটু অন্য মানুষকে হয়ে যায়। তার মা তাকে এর কারণ জিজ্ঞেস করে। এরপর ভেনকিং একটু মন খারাপ করে বলে, গত 5 বছর ধরে আপনি সব বাড়ির কাজ করছেন, আপনি আমাকে হাতও লাগাতে দেননি, আর আমি কিছু করতেও পারি না। এই কথা শুনে তার মা তাকে বুঝায়, এসবে তোমার কোনো ভুল নেই, সব ভুল হলো ওই ছেলেটির, যার কারণে 5 বছর আগে তোমার হাতটা ভেঙে গিয়েছে। আমি যদি ওই ছেলেটাকে পাই তাহলে আমি চোখে জানেই মেরে দেব। এতে আমাদের হিরোইন বলে, যদি আমি তাকে পাই তাহলে আমিও ওকে ছাড়বো না। এতে তার মা তাকে বুঝায় এর সম্পর্কে এত কিছু ভেবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই অফিসের মধ্যে ভেনকিং তার কাজ করছিল। তখনই অফিসের ওই শয়তান ডিরেক্টরটা আসে এবং তাকে কিছু ফাইল দিয়ে বলে, আজ সব কাজ তোমাকে শেষ করতে হবে, সব কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। এরপর সে কাজ করতে করতে পুরো রাত হয়ে যায়। তাকে চেয়ে সব এমপ্লয়িরা সে বাড়িতে চলে যায়। এরপর কিছু বক্স নিচে রাখা ছিল, তাকে সেই বক্সগুলো উপরে রাখতে হবে। সে ছোট ছোট বক্সগুলো সব উপরে রেখে দেয়, কিন্তু এই বড় বক্সটি রাখতে তার খুবই হাতে ব্যথা হচ্ছিল এবং সেই বক্সটি তার হাত থেকে পড়ে যায়। তখনই সেখানে ওই শয়তান ডিরেক্টরটা চলে আসে। বক্সিটার হাত থেকে পড়ে যাওয়ার কারণে ডিরেক্টর তাকে খুবই জোরে জোরে বকা দিতে থাকে, কিন্তু এদিকে আমাদের হিরোইনের হাতে খুবই ব্যথা করছিল। একথা সে ডিরেক্টরকে বলে, কিন্তু ডিরেক্টর তাকে উল্টো বলে, বাহানা বন্ধ করে কাজ তাড়াতাড়ি শেষ করো। এরপর ভেনকিং কিছু না করতে পেরে সেই বক্সটি খুবই কষ্ট করে উপরে রাখে। বক্সটি রাখার পর সে ডিরেক্টরকে বলে তার কাজ আর শেষ হয়ে গেছে, কিন্তু ওই শয়তান ডিরেক্টরটি তাকে বলে, তোমার যদি সব কাজ শেষ হয়ে যায় তাহলে পানি বদলে দাও। ভেনকিং ডামটি দেখে সে ডিরেক্টরকে বলে, এই ডামটি তো অনেক ভারী, এটা আমার দ্বারা অসম্ভব। ডিরেক্টর তাকে বলে, সব পানিগুলো নষ্ট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বদলে দাও। ভেনকিং তাকে বলে, যদি আপনার পানির প্রয়োজন তাহলে আমি আপনার জন্য নিয়ে আসি। এই কথা শুনে ডিরেক্টর একটু রেগে যায় এবং চোখ রাঙিয়ে তাকে বলে, কিন্তু আমি তো এখান থেকেই পানি চাই, এবং তাকে এই কোম্পানি থেকে বের করার হুমকি দেয়। আমাদের হিরোইন সেই ডামটি তুলতে যায়, কিন্তু তার হাতটি বাগার কারণে সে একটু তুলেই সেই ডামটি তার হাত থেকে পড়ে যায়। এটা দেখে ডিরেক্টর তাকে একটা থাপ্পড় মেরে দেয়। তখন আমরা আমাদের হিরো বাবুকে দেখতে পাই, সে বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠতেই যাচ্ছিল। তখনই সে দেখতে পায় উপরে একটা ফ্লোরের মধ্যে লাইট জ্বলছিল। এটা দেখার জন্য সে গাড়িতে না বসে আবার অফিসের মধ্যে চলে যায়। এদিকে ডিরেক্টর ভেনকিংকে চড় মারার কারণে ভেনকিং তাকে কিছু কথা শুনিয়ে দেয়। ওইদিকে আমাদের হিরো বাবু উপরে আসার জন্য লিফটের মধ্যে উঠে গিয়েছে, কিন্তু এদিকে ডিরেক্টর তাকে বলে, হয়তো এই ডামটি উঠাও, না হয় কোম্পানি থেকে চিরকালের জন্য বের হয়ে যাও। ভেনকিং তাকে বলে, আমাকে যদি কাজ থেকে বের করে দিতে হয় তাহলে কোনো একটা শক্তিশালী কারণ দেখাও। এ কথা শুনে ডিরেক্টর তাকে হুমকি দিয়েছে, সে যদি বেশি কথা বলে তাহলে পুরো রাজ্যের জন্য তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে এবং কোথাও সে কাজ করতে পারবে না। এসব কথা শুনে আমাদের হিরোইন সেই ডামটি আবার উঠে যায়, কিন্তু একটু উঠানোর পরে তার হাত থেকে সেই ডামটি পড়ে যায়। তখনই আমাদের হিরো বাবু সেই ডামটি ক্যাচ করে নেয় এবং আমাদের হিরোইনকেও ধরে ফেলে। আমাদের হিরো বাবুকে দেখে তো ডিরেক্টরের পুরো হোশই উড়ে যায় এবং চিন্তা করতে থাকে এখন তার কি হবে। এরপর ডিরেক্টর সেই ডামটি নিচে রেখে তাকে একটা জোরে থাপ্পড় মারে। ডিরেক্টর একটু গাবড়ে বলে, আমি তো শুধু তাকে একটা ডাম ওঠাতে বলেছিলাম। এতে আমাদের হিরোবাবু তাকে বলে, তোমার হাত ভেঙেছে নাকি পা, তুমি নিজেই এটাকে উঠাচ্ছ না কেন? এই কথা শুনে ডিরেক্টর তাকে বলে, আমি তো শুধু তাকে ট্রেন করতে চেয়েছিলাম। এই কথা শুনে আমাদের হিরোবাবু খুবই শক্ত হয়ে বলে, আমাদের সি গ্রুপ কখনোই এরকম কাউকে ট্রেন করে না, এবং তাকে সেখান থেকে যাওয়ার জন্য বলে। সেই ডিরেক্টর সেখান থেকে যাওয়ার পর আমাদের হিরোবাবু ভেনকিংকে জিজ্ঞেস করে, তোমার হাত কিভাবে ভাঙলো? এ কথা শুনে আমাদের হিরোইন সে ভাবতে লাগে যে কিভাবে একটা গুন্ডা তার হাতই ভেঙে দিয়েছিল, কিন্তু আমাদের হিরোইন তাকে সত্যি কথা বলে না। তাকে বলে তার হাতের মধ্যে কুকুরে কামড় দিয়েছিল। এ কথা শুনে আমাদের হিরোবাবু ভাবতে থাকে, এই মেয়েটা ওটা নয় যাকে আমি খুঁজছিলাম। এরপর সে সেখান থেকে চলে যায়। তার এই উল্টো পাল্টো ব্যবহার দেখে আমাদের হিরোইন তো খুবই কনফিউজ হয়ে যায়। আমরা এর পরের দিন সকালে দেখতে পাই আমাদের হিরোবাবু তার রুমের মধ্যে একা বসে আছে। তখনই তার সেক্রেটারি আসে বলে, যে আংটিটা আপনি খুঁজছিলেন সেই আংটিটা আমি পেয়ে গেছি।
বন্ধুরা আমরা পার্ট 1-এ দেখেছিলাম আমাদের হিরো বাবু এই আংটিটা ভেনকিংকে গিফট করার জন্য খুঁজছিল। যাই হোক বন্ধুরা, আমাদের হিরো বাবু এই আংটিটা দেখে তার সেক্রেটারিকে বলে ভেনকিং ওই মেয়ে নয় যাকে আমরা খুঁজছিলাম। এরপর আমাদের হিরো বাবু একটু ইমোশনাল হয়ে যায় এবং তার সেক্রেটারিকে বলে ওই মেয়েটাকে আমরা গত 5 বছর ধরে কিন্তু আমরা এখনো পাইনি। এসব শুনে সেক্রেটারি তাকে সান্ত্বনা দিয়ে বলে আমাদের এরকম মন খারাপ করলে চলবে না, আমরা যেরকমই হোক ওই মেয়েটাকে আমরা বের করে নিব। এর কিছুক্ষণ পর আমাদের হিরো বাবু তাকে বলে যেহেতু আমরা জেনে গিয়েছি তাহলে ভেনকিংকে আর কোনো বিরক্তি করে লাভ। এরপর আমরা অফিসের মধ্যে দেখতে পাই ভেনকিং লিফটের জন্য অপেক্ষা করছিল। তখনই আমাদের হিরো বাবু সেখানে আসে। ভেনকিং তাকে গুড মর্নিং জানায়, কিন্তু আমাদের হিরো বাবু তাকে কিছু না বলে লিফটের মধ্যে উঠে পড়ে। এটা দেখে ভেনকিং একা একা বলে এই মানুষটা ঠান্ডা গরম হতে থাকে কেন। এ কথা তার সেক্রেটারি শুনতে পায় এবং ভেনকিংকে বলে উনি ঠান্ডা গরম হন না, উনি সুন্দর শুনতে পান না। সাথে এটাও বলে যে বিনা ইয়ারফোন ছাড়া উনি কিছুই শুনতে পান না। এই কথা শুনে ভেনকিং তাকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো, কিন্তু সেক্রেটারি এর উত্তরে তাকে বলে তুমি এসব জেনে কি করবে। তখনই আমরা দেখতে পাই সেই ডিরেক্টরটি একটি ক্লায়েন্টের পিছু পিছু আসতে থাকে এবং সেই ক্লায়েন্টটিকে জিজ্ঞেস করে এই প্রপোজালের মধ্যে আপনার কি পছন্দ হয়নি, আপনি আমাকে বলুন, আমি এই প্রপোজাল আবার বানাবো। এরপর সেই ক্লায়েন্টটি তাকে বলে আপনার কোম্পানির প্রপোজাল আমাদের প্রয়োজন পূরণ করতে পারবে না, অন্য কোম্পানিগুলো আপনার থেকে ভালো প্রপোজাল বানিয়েছে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এসব দেখে সেক্রেটারি ভেনকিনকে বলে এই ওয়ান্ডারল্যান্ড প্রজেক্ট এই বছরের সবচেয়ে বড় প্রজেক্ট, এই প্রজেক্টটা যদি ডিরেক্টর করতে না পারে তাহলে তার খুবই গালি শুনতে হবে। এ কথা বলে সেক্রেটারি সেখান থেকে চলে যাওয়ার পরে আমাদের হিরোইন সেই প্রপোজালটি নিজে থেকে তুলে নেয় এবং সে বাড়িতে গিয়ে সেই প্রপোজালটি বারো করে বানাতে থাকে। এই প্রজেক্টটা বানাতে বানাতে সে পুরো রাতটা কাটিয়ে দেয়। এর পরের দিন সকালে সেই মডেলের প্রপোজালটি তার কোম্পানির ডিরেক্টরকে দেখায়। কোম্পানির ডিরেক্টর প্রপোজালটি দেখে ভিতরে ভিতরে তার খুব প্রশংসা করতে থাকে এবং সে দেখতে পায় এই প্রপোজালটি খুব ভালো হয়েছে। কিছুক্ষণ ভাবার পর সে ভেনকিংকে জিজ্ঞেস করে তুমি এই প্রপোজালটি কত সময়ে বানিয়েছো। এর উত্তরে আমাদের হিরোইন তাকে বলে এই প্রপোজালটি সে 3 দিনের মধ্যে বানিয়েছে। ডিরেক্টর তার উত্তরটি শুনে তাকে বলে এই প্রজেক্টটি আমাদের কোম্পানি 1.5 মাস ধরে বানিয়েছে আর তুমি 3 দিনে বানিয়েছো, আর এটা বানিয়ে তুমি নিজেকে খুব বড় মনে করছো। এ কথা বলেই সে প্রপোজালটি নিচে ফেলে দেয় এবং ডিরেক্টর ভেনকিংকে বলে তার চোখের সামনে থেকে চলে যেতে। ভেনকিং তাকে কিছুই বলতে পারে না এবং সে সেখান থেকে হতাশ হয়ে চলে যায়। এরপর সে বাইরে গিয়ে একা একা বলতে থাকে এটা শুধু 3 দিনের কষ্ট ছিল না, এটা আমার ইউনিভার্সিটির 20 বছরের কষ্ট ছিল। এবং এ কথা বলে সে নিজেকে দোষ দিতে থাকে। এরপর সে আমাদের হিরো বাবুর সেক্রেটারিকে দেখতে পায়, তাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। এরপর সে এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের হিরো বাবুর কাছে চলে যায়। আমাদের হিরো বাবু ভেনকিনকে দেখে বলে সে ইয়ারফোনটি পরেনি, যার জন্য সে কিছু শুনতে পাবে না। এই কথা শুনে আমাদের হিরোইন তাকে বলে আমি আপনাকে খুব জোরে বলবো যাতে আপনি শুনতে পান। আমাদের হিরো বাবু তাকে এই কথা শুনে বলে তুমি জোরে জোরে চিৎকার কেন করছো, তোমার জন্য অন্য এমপ্লয়িরা ডিস্টার্ব হবে, এবং তাকে বলে তার কাছে গিয়ে কথা বলার জন্য। এই কথা শুনে ভেনকিন তার আরেকটু কাছে গিয়ে কথা বলে। এতে আমাদের হিরো বাবু তার কথাগুলো শুনতে পায় কিন্তু তাকে বলে আরো কাছে আসার জন্য। এরকম করতে করতে আমাদের হিরোইন তো তার পুরো কাছেই চলে যায়। এরপর তারা দুজন এতই ক্লোজ হয়ে যায় যে তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা দুজনের মধ্যে একটু আগুন জ্বলা শুরুই হয়েছিল। তখনই আমাদের হিরো বাবুর সেক্রেটারি সেখানে চলে আসে। সেক্রেটারি এসে তার ইয়ারফোনটা দেয় যেটা সে তার ঘরে ফেলে এসেছিল। এরপর আমাদের হিরো বাবু তাকে এখান থেকে যাওয়ার জন্য বলে। এরপর সেক্রেটারি সেখান থেকে যাওয়ার সময় ভাবি ইস আমার জন্য আমার স্যারের সিনটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমাদের হিরো বাবু সেই ইয়ারফোনটি লাগানোর পর সে ভেনকিংকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। এর উত্তরে আমাদের হিরোইন তাকে বলে সে ওয়ান্ডারল্যান্ড প্রজেক্টের ব্যাপারে এখানে কথা বলতে এসেছে এবং তাকে সে প্রজেক্টের মডেলটা দেখায়। তার মডেলটা দেখে আমাদের হিরো তার কিছু প্রশংসা করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি এত কম সময়ের মধ্যে এই মডেলটা কিভাবে বানালে। এরপর আমাদের হিরোইন তাকে বলে সে 20 বছর ধরে এই মডেলটি বানিয়েছে, সে ওয়ান্ডারল্যান্ড প্রজেক্টের জন্য শুধু একটু এদিক সেদিক করেছে। এর কিছুক্ষণ পর আমাদের হিরো তাকে বলে এটা তো ডিজাইন ডিপার্টমেন্টের কাজ, তাহলে তুমি এটা আমাকে কেন দেখাচ্ছ। এর উত্তরে আমার হিরোইন তাকে বলে সে মিস্টার সং এর সাথে দেখা করতে পারেনি, আসলে এই মিস্টার সংটা হলো এই প্রজেক্টের মেইন ক্লায়েন্ট। এরপর আমাদের হিরো তার দিকে তাকিয়ে ভাবে যে এই মেয়েটা কখনো হার মানে না এবং তার সাথে মিস্টার সং এর দেখা করতে রাজি হয়ে যায়। এরপর আমরা ভেনকিংকে দেখতে পাই যেখানে সে মিস্টার সং এর সাথে দেখা করতে এসেছে। সেই বিল্ডিং এর সামনে একটা ছেলে তাকে আটকিয়ে দেয়। আসলে বন্ধুরা এই ছেলেটা ভেনকিংকে পছন্দ করে। ছেলেটি ভেনকিংকে ডিনারে যাওয়ার জন্য অফার করে কিন্তু ভেনকিং সোজাভাবে তাকে মানা করে দেয়। ভেনকিং তাকে মানা করার কারণে ছেলেটি তার সাথে একটু খারাপ ব্যবহার করে। তাদের মধ্যে কিছুক্ষণ কথা চলার পর ছেলেটি ভেনকিংকে অফার করে যদি ভেনকিং তার সাথে 1 মাস কাটায় তাহলে সে তাকে 10 মিলিয়ন টাকা দেবে। তার এসব কথা শুনে ভেনকিং খুব
খুবই রাগের মাথায় সে অফিসের ভিতরে চলে যায়। এরপর ভেনকিং ভিতরে এসে আমাদের হিরোবুর কাছে একটি সোফার মধ্যে বসে পড়ে। সেখানে বসার পর সে প্রজেক্টটি পুরোভাবে রেডি করে নিয়ে এসেছে এ কথায় আমাদের হিরোবুকে জানায়। কিন্তু তখনই ওই বাইরে থাকা ছেলেটা ভিতরে এসে পড়ে। ভিতরে আসার পর ভেনকিং এর সাথে সে খারাপ ব্যবহার করতে থাকে। এতে ভেনকিং ওই ছেলেটির একটু দূরে সরে বসে। এরপর ওই ছেলেটি আবার ভেনকিং এর সাথে বসতেই যাচ্ছিল, তখনই আমাদের হিরো বাবু আমাদের হিরোইনকে তার কাছে টেনে নেয়। এটা দেখে তো ওই ছেলেটা পুরো অবাকই হয়ে যায়। এরপর ভেনকিং এর সম্পর্কে আমাদের হিরোবাবু এবং ওই ছেলেটি কিছুক্ষণ কথা বলতে থাকে এবং তাদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথা চলার পর ওই ছেলেটি আমাদের হিরোইনের সম্পর্কে একটু খারাপ কথা বলতে শুরু করে। তার এসব কথা শুনে আমাদের হিরোবাবুর তো খুবই রাগ উঠে যায় এবং তাকে জোরে একটা থাপ্পড় মারে। কিন্তু এরই ফাঁকে ওই ছেলেটি আমাদের হিরোবাবুর সামনেই ভেনকিংকে বলে, এখন না হয় সে তোমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু সবসময় সে তোমাকে বাঁচাতে পারবে না। এ কথা বলতে আমাদের হিরোবাবুর তো প্রচন্ড রাগ উঠে যায় এবং টেবিলের মধ্যে তার মাথা খুবই চাপ দিয়ে ধরে। টেবিলটি কাচের বানানো ছিল তাই সেটা ভেঙে যায়। এরপর ওই ছেলেটি আমাদের হিরোবাবুর সামনে ক্ষমা চায় এবং তাকে বলে এরকম আর কখনো হবে না। এ কথা শুনে আমাদের হিরোবাবু তাকে ছেড়ে দেয়। এরপর ছেলেটি সেখান থেকে যেতেই যাচ্ছিল, তখনই আমাদের হিরো তাকে আটকিয়ে বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এই টেবিলের ভর্তুকিটা কে দেবে। এরপর ছেলেটি তার পকেট থেকে একটা পার্স ব্যাগ বের করে সেই টেবিলের ভর্তুকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভেনকিং তার এই কেয়ারটি দেখে আমাদের হিরো বাবুর উপরে একটু ইমপ্রেস হয়ে যায়। এর কিছুক্ষণ পর মিস্টার সং সেখানে চলে আসে। আমাদের হিরো বাবু মিস্টার সংকে বলে, আমরা এখানে এসেছি উইন্টারল্যান্ড প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। কিন্তু মিস্টার সং বলে, উইন্টারল্যান্ড প্রজেক্টের জন্য আমি অন্য কাউকে সিলেক্ট করে রেখেছি। এতে আমাদের হিরো বাবু তাকে বলে, আমরা আপনাকে জোর করব না, আপনি শুধু আমাদের মডেলটা একবার দেখে নিন। এরপর ভেনকিং যে প্রপোজালটি তার জন্য বানিয়েছিল সে সেটা দেখায়। তার এই প্রপোজালটি মিস্টার কিং দেখে তো পুরো অবাক হয়ে যায় এবং তার খুবই প্রশংসা করে এবং তাকে এটা বলে যে এরকম প্রজেক্টই আমাদের প্রয়োজন। এরপর আমাদের হিরোইন মিস্টার সংকে মডেলটি ভালোভাবে বুঝিয়ে দেয়। ভেনকিং এর এসব কাজ দেখে আমাদের হিরোবাবু তো তার দিকে তাকিয়েই থাকে এবং সে যেমন অন্য একটি দুনিয়ায় চলে গিয়েছে। আমরা এর পরের দিনের সিন দেখতে পাই যেখানে অফিসের মধ্যে আমাদের হিরোবাবুর সেক্রেটারি সবার সামনে ভেনকিংকে তার কাজের জন্য অভিনন্দন জানায় এবং তার খুবই প্রশংসা করে। কিন্তু তখনই কোম্পানির শয়তান ডিরেক্টরটি সেখানে চলে আসে এবং ভেনকিং এর দেখে সে ভাবতে থাকে, আমাদের হিরোইন যদি এরকমই কাজ করতে তাহলে সে তার জায়গা নিয়ে নিবে।